আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্ট্যাম্প টেন্ডেন্সের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছি যার নাম হচ্ছে আলোর প্রতিফলন। এই চ্যাপ্টারটিতে ম্যাথস ততটা নেই, বাট এই চ্যাপ্টারটিতে কিছু চিত্র আছে যেগুলো আঁকতে অনেক মজা লাগে এবং এই চ্যাপ্টারটি করে তোমরা অনেক মজা পাবা, কিন্তু চিত্রটি শুরুর দিকে নেই, চিত্রগুলো আছে শেষের দিকে। তো এই চ্যাপ্টারটি তোমাদের ধারাবাহিকভাবে করতে হবে, অর্থাৎ যারা প্রথম ক্লাসটি করবে তারা বাকি সবগুলো ক্লাস করার চেষ্টা করবে। তো এইভাবে ধারাবাহিকভাবে করলে তোমরা এই চ্যাপ্টারটি অনেক ভালোভাবে বুঝতে পারবে আশা করি। তো আজকের ক্লাসটিতে তেমন কিছু পড়ানো হবে না, বা আজকে ক্লাসটি করো, তারপরেও যেহেতু বলেছি মজার চ্যাপ্টার, কিছুটা হলেও মজা পাবা। তো চলো শুরু করি। আলোর প্রতিফলন। ভাইয়া, আলো কি? আমরা ছোটোবেলায় পড়েছি আলো এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই, কিন্তু এখন কি আমরা এখনও ছোট আছি? না, আমরা এখন বড় হয়ে গেছি। তো এখন আমাদেরকে যদি বলা হয় আলো কি, তখন আমরা বলবো আলো হচ্ছে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো কি? আলো হচ্ছে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এখন আলোর প্রতিফলন কি? এখানে কিছু ছোটোখাটো নোটস আছে, ওইগুলা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমরা যদি বইটা খোলো এমন একটা চিত্র দেখতে পাবা। যদি আমরা এটাকে এক্স অক্ষ এবং এটাকে ওয়াই অক্ষ চিন্তা করি, তখন এক্স অক্ষ বরাবর তরঙ্গ দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষ বরাবর চোখের সংবেদনশীলতা দেওয়া আছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো হচ্ছে বেগুনি এবং সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো হচ্ছে লাল। এবং চোখের সংবেদনশীলতা, অর্থাৎ চোখ সবচেয়ে বেশি দেখতে পারে সবুজ আলো। তো ভাই, এখানে 400 থেকে 700 আছে, কিন্তু আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 680 ন্যানোমিটার। এটাকে আমরা মনে রাখার জন্য 400 থেকে 700 লিখেছি। তোমাদের বইয়ে যেহেতু 400 থেকে 700 আছে, তোমরা 400 থেকে 700ই পড়বা। তো উপর দিয়ে আরও কিছু হচ্ছে গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো আমরা দেখতে পারি না। তো মনে করো যদি এই সম্পূর্ণটা একটা আলো হয়, অর্থাৎ এখানে যদি সব রকমের আলো থাকে, আমরা এই সামান্য একটু অংশ দেখতে পাই এবং বাকি অংশটুকু আমরা দেখতে পাই না। এই যে সামান্য একটা বক্স করেছে, আমরা জাস্ট এতটুকু দেখতে পাই, আর বাকিটা আমরা দেখতে পাই না। তো অর্থাৎ এখানে এই যে এক্সরে, গামা রে, রেডিও ওয়েভ, তোমরা এত কিছু দেখলে এগুলোর পরেও কিন্তু আলো আছে যেগুলো আমরা দেখতে পাই না। চলো কথা না বাড়ি আমরা মূল পরে আসি। আলোর প্রতিফলন কি ভাইয়া? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ মাঝখানে কিছু একটা দিয়ে পৃথক করা থাকে, তখন আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, তখন ওই প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আলোক রশ্মি খানিকটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোক রশ্মির এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তো প্রতিফলন কয় প্রকার ভাইয়া? প্রতিফলন হচ্ছে 2 প্রকার। প্রতিফলনের প্রকারভেদ বলার আগে তোমাদেরকে প্রতিফলনটা একটু বুঝিয়ে নেই। মনে করো এটা হচ্ছে একটা প্রতিফলক তল। এখানে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় এই তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে এসেছে, তখন আমরা এই ঘটনাকে বলবো আলোর প্রতিফলন। এই যে আলোকরশ্মিটা এখানে আপতিত হয়েছে না, এই বিভেদ বা এই প্রতিফলক পৃষ্ঠ হতে একটা লম্ব কল্পনা করা হয়, যাকে আমরা বলবো অভিলম্ব। এই আপতিত রশ্মিটা এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ, এবং প্রকাশ করা হয় থিটা আই দ্বারা। এবং এই প্রতিফলক যে রশ্মিটা আছে, প্রতিফলন রশ্মি বা প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মিটা এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ বা থিটা আর। তো এটা হচ্ছে আশা করি তোমরা প্রতিফলনটা বুঝতে পারছো বা বুঝতে পেরেছো। তো এখন প্রতিফলন কত ধরনের হতে পারে? প্রতিফলন সাধারণত আমরা 2 ধরনের পড়ে থাকি, বা তোমাদের বইয়ে 2 ধরনের লেখা আছে। একটা হচ্ছে মসৃণ প্রতিফলন এবং একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। মসৃণ প্রতিফলনকে আমরা নিয়মিত প্রতিফলনও বলতে পারি এবং ব্যাপ্ত প্রতিফলনকে আমরা অনিয়মিত প্রতিফলনও বলতে পারি বা অমসৃণ প্রতিফলনও বলতে পারি। তো দেখো মসৃণ প্রতিফলন কি? যদি আলোকরশ্মি যদি কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়, এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ পরিণত হয়, তখন এরূপ প্রতিফলনকে বলা হয়
আলোর মসৃণ প্রতিফলন, অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয় সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত হয়েছে, তখন আমরা তাকে বলবো মসৃণ প্রতিফলন। এখন ভাইয়া ব্যাপ্ত প্রতিফলন কি? মনে করো এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, অ্যাব্রোথ্যাব্রো একটা প্রতিফলক পৃষ্ঠ। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত না হয়, তখন এ ধরনের প্রতিফলনকে বলা হয় আলোর ব্যাপ্ত প্রতিফলন। অর্থাৎ আলোক রশ্মি সমান্তরালে প্রতিফলিত হবে ঠিকই, মানে আলোক রশ্মি সমান্তরালে আপতিত হবে ঠিকই, কিন্তু প্রতিফলনের পর ওরা সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত হতে পারবে না, ওরা এক এক দিকে চলে যাবে। তখন এ ধরনের প্রতিফলনকে বলা হয় আলোর ব্যাপ্ত বা অমিশ্রণ পৃষ্ঠে প্রতিফলন। মানে মিশ্রণটি কিন্তু মসৃণ নয়, তখন আমরা তাকে বলবো অমিশ্রণ তলে প্রতিফলন বা আলোর ব্যাপ্ত প্রতিফলন। তো দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি এবং এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলনের পরে আমরা তোমাদের বইয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আয়না বা দর্পণ। তো ভাইয়া দর্পণ কি? দর্পণ হলো একটি মিশ্র তল বা একটি মিশ্র প্রতিফলক তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তো ভাইয়া দর্পণ হচ্ছে আবার দুই প্রকার, দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। এখন ভাইয়া সমতল দর্পণ কি? প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয়, প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয়, যে এটার মতো, এটা মসৃণ এবং এটা সমতল, এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আমরা দর্পণের সংজ্ঞায় পড়েছি যে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। তো যেহেতু এটা দর্পণের প্রকারভেদ, অর্থাৎ এই দুই ক্ষেত্রেই কিন্তু আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। তো প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন আমরা তাকে বলবো সমতল দর্পণ। মনে করো এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এটাতে আলো যেই কোণে আপতিত হয় বিভেদ তলের সাথে যেই কোণে আপতিত হয় প্রতিফলিত হয় একই কোণ বজায় থাকে, অর্থাৎ তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণের কিন্তু এক পাশে সিলভার প্রলেপ দেওয়া থাকে, যার জন্য আলো অপর পৃষ্ঠে যেতে পারে না। এই যে এটা হচ্ছে এই চিহ্ন দ্বারা আমরা সিলভার প্রলেপ নির্দেশ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। তো ভাইয়া গোলীয় দর্পণ কি? যে পৃষ্ঠটিতে আলোর প্রতিফলন ঘটবে সেই পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশবিশেষ হয়, তখন আমরা তাকে গোলীয় দর্পণ বলবো। তোমাদের গাইডে বা অন্যান্য জায়গায় যেভাবে দেওয়া আছে সেভাবে বলছি। প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশবিশেষ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন আমরা তাকে বলবো গোলীয় দর্পণ। তো চিত্র আঁকার মাধ্যমে বুঝে, মনে করি এটা হচ্ছে একটা গোলক, তো আমরা এটাকে এখান দিয়ে কেটে নিলাম এবং এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে ওই গোলকের অংশ বিশেষ। এটা যদি এই গোলকটার কেন্দ্র হয়, এটা হচ্ছে এটার কেন্দ্র। আমরা এগুলো আজকের ক্লাসে আলোচনা করব না, আমরা এগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে, কারণ নেক্সট ক্লাসটি আমরা অনেক মজার করতে চেষ্টা করব, অনেক মজার পড়ার চেষ্টা করব। তো এগুলো যদি এখন পড়ে নেই তাহলে নেক্সট ক্লাসে আমরা মজা পাবো না। তো সবাই নেক্সট ক্লাসটি করার অবশ্যই চেষ্টা করবে। আর এই চ্যাপ্টারে ম্যাথ ততটা নেই, এই চ্যাপ্টারে কিছু চিত্র আছে যেগুলো করতে অনেক মজা পাবা সবাই। তো দেখো, যদি এটা কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতেও যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন আমরা তাকে বলবো গোলীয় দর্পণ। ঠিক আছে, অর্থাৎ আলো কোনো একদিকে যদি সিলভার প্রলেপ দেওয়া থাকে, এটা ভিতরের দিকেও থাকতে পারে বাইরের দিকেও থাকতে পারে। এর উপর ভিত্তি করে গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। তো ভাইয়া উত্তল দর্পণ কি? দেখো, আমরা যে গোলকের অংশবিশেষটা অঙ্কন করেছি, এখানে কিন্তু আমরা দুইটা অংশে ভাগ করতে পারি এটাকে, দুইটা অংশ মানে এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। আমরা এদিক দিয়েও সিলভার প্রলেপ দিতে পারি এবং এদিক দিয়েও সিলভার প্রলেপ দিতে পারি। আমরা সমতল দর্পণটা যে গেছিলাম, আমরা যদি এদিক দিয়ে সিলভার প্রলেপ দিই, যেই ঘটনা ঘটবে এদিক দিয়ে সিলভার প্রলেপ দিলে একই ঘটনা ঘটবে, কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না। সিলভার প্রলেপ যদি আমরা ভেতর দিয়ে দিই তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, এবং সিলভার প্রলেপ যদি আমরা বাইরের দিয়ে দিই তখন অন্য ধরনের ঘটনা ঘটবে। এখন ভাই আমরা কিন্তু বলি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আমরা। তো ভাই উত্তল দর্পণ কি? যদি
সিলভার প্রলেপটি অবতল অংশে লাগানো থাকে এবং এই উত্তল অংশে যদি আলোর প্রতিফলন হয় তখন আমরা তাকে বলবো উত্তল দর্পণ। তো আমরা যদি বই বা গাইডের সংজ্ঞা অনুযায়ী বলি তখন হবে আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে ঘটে বা সংঘটিত হয় তখন আমরা ওই দর্পণকে বলবো উত্তল দর্পণ। এবং অবতল দর্পণ কি, মনে করো যদি আলোর প্রতিফলনটাই মানে উত্তল অংশে ঘটে তখন সিলভার প্রলেপ কোথায় দেওয়া থাকবে? অবশ্যই অবতল অংশে, যেহেতু এটা দর্পণ এখানে আলো পৃষ্ঠটি ভেদ করে যেতে পারবে না, তাই কোনো এক পাশে সিলভার প্রলেপ অবশ্যই দেওয়া থাকতে হবে। তার মানে অবতল অংশে সিলভার প্রলেপ দিলে উত্তল অংশে আলোর প্রতিফলন ঘটবে। একইভাবে যদি আমরা উত্তল অংশে সিলভার প্রলেপ দেই তখন অবতল অংশে আলোর প্রতিফলন ঘটবে। আশা করি সবাই, তখন আমরা তাকে বলবো অবতল দর্পণ এবং তাকে বলবো আমরা উত্তল দর্পণ। তা আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরের যে টপিকটি আসে সেটা হচ্ছে প্রতিবিম্ব। ভাইয়া প্রতিবিম্ব কি? কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মির প্রতিবিম্ব সংজ্ঞাটা এখানে অনেক বড় বা তোমাদের গাইডে অনেক বড় করে দেওয়া আছে, আমি সেটা চিত্র মাধ্যমে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। প্রতিবিম্ব দেখার জন্য আমাদের প্রয়োজন একটি দর্পণ। মনে করো এটা হচ্ছে দর্পণ এবং এটা হচ্ছে তুমি। দেখেছো তোমাকে কত সুন্দর করে অঙ্কন করেছি। মনে করো এটা হচ্ছে একটা দর্পণ এবং এটা হচ্ছে তুমি। তো তুমি কি আলোকরশ্মি যখন এখানে আপতিত হবে একই রেখা বরাবর আপতিত হলে তার মানে কি, সে এটা যদি আমাদের প্রতিফলক পৃষ্ঠটি হয় সে লম্ব বরাবর আপতিত হয়েছে, তার মানে তার আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। যেহেতু সে লম্ব বরাবর আপতিত হয়েছে সে লম্ব বরাবরই ফিরে আসবে, অর্থাৎ এই পথে আপতিত হয় সে এই পথেই ফিরে আসবে। তখন তুমি তোমার এই উপরের অংশ দেখতে পাবে এবং আলোক রশ্মি কিন্তু এই পৃষ্ঠে এভাবেও যাবে, যাওয়ার পর সে এইখানে এসে এইভাবে ফিরে আসবে, বা না সরি, আলোক রশ্মি তোমার শরীরে আপতিত হয় প্রতিফলক পৃষ্ঠে পতিত হবে এবং তোমার শরীরের নিচের অংশে যদি আলোক রশ্মির মানে দর্পণের দিকে যায় তখন তুমি তোমার শরীরের নিচের অংশ দেখতে পাবা। তখন তুমি তোমাকে দর্পণের ভেতর দেখতে পাবা। এবং তুমি কি খেয়াল করেছ প্রতিবিম্বটির পার্শ্ব তোমার পার্শ্ব থেকে সম্পূর্ণ উল্টা হয়। তো ভাই আজকের ক্লাসটি করে তোমরা মানে বোরিং হয়েছে এটা ভাইয়া বুঝতে পারছি, কারণ আজকের ক্লাসটিতে তেমন কিছু পড়ানো হয়নি। কিন্তু তোমরা আগামী ক্লাসটি মিস করো না, কারণ আগামী ক্লাসে আমরা অনেক মজার কিছু শিখতে চলেছি। অষ্টম অধ্যায়ের ক্লাস যত বেশি হবে মজা তোমরা তত বেশি পাবা আশা করি। আর ভাই একটা জিনিস বলতে ভুলে গেছি, যে প্রতিবিম্ব বলেছি, প্রতিবিম্ব কিন্তু দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব তোমরা যেটা আয়নায় দেখতে পাও সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তুমি কোনো একটা জায়গায় তোমাকে দেখার চেষ্টা করছো কিন্তু দেখতে পারছো না, তখন ওইখানে কিন্তু তোমার প্রতিবিম্ব থাকে কিন্তু তুমি ওইটা দেখতে পারছো না, তখন ওইটা হবে অবাস্তব প্রতিবিম্ব। তো ভাইয়া যদি ক্লাসটি ভালো লাগে আমাদের স্টেম টাইটান্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। এবং ক্লাসটি শেয়ার করে দিবা তোমার বন্ধুদের মাঝে, যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুরাও উপকৃত হয়। এবং নেক্সট ক্লাসগুলো কিন্তু মিস করবে না, কারণ নেক্সট ক্লাসগুলো আজকের ক্লাস থেকে অনেক বেশি মজাদার হতে চলেছে এবং আমরা নেক্সট আরও যত বেশি ক্লাস করব তত বেশি মজা হবে ক্লাসগুলো। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।